ইরান ইস্যু নিয়ে যুক্ত আছি নাজমুল হক। আজকে কিছুক্ষণ আগেই আল জাজিরাতে একটা নিউজ আসলো যে লেবাননের 11 জন হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। আপনারা জানেন যে ইসরায়েলের অভিযোগ হচ্ছে যে ইসরায়েলের 3 জন সৈন্যকে বাফার জোন তৈরি করার যে জায়গাটায় তারা পাহারা দিচ্ছিল সেখানে লেবানন একটা হামলা করে এবং তারা গুরুতর আহত হয়। সেটার এগেনস্টে তারা বিমান হামলা করলে এই হতাহতের ঘটনা আমরা শুনি। এখন আমরা এই টাইমে কেন এই হামলাগুলো হচ্ছে, খুব পরিষ্কার বিষয়। বেশ কিছু জরিপ বের হয়েছে নেতানিয়াহুকে নিয়ে, বর্তমান যে প্রধানমন্ত্রী, তার জনপ্রিয়তা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। যার দরুন নেতানিয়াহু চাচ্ছে যে কোনো ফরম্যাটে যুদ্ধটা তার করতেই হবে। এবং লেবাননের সাথে যুদ্ধটা কিন্তু শুধু ইসরায়েল লেবানন না, লেবাননের সাথে যুদ্ধটা অর্থ হচ্ছে এই লেবাননের উপর বা হিজবুল্লাহর উপর যখন খুবই ভয়ঙ্কর আগ্রাসনে ইসরায়েল যাবে, ইরান সেখানে বাধ্য হবে এই যুদ্ধে জড়াতে। এবং ইরান যখন আবার ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধাবে, আমেরিকা এখানে ইনভলভ হইতে বাধ্য হবে। তার মানে আলটিমেটলি পুরা ব্যবস্থাটা আবার চরম একটা যুদ্ধের দিকে নিয়ে যাবে। এবং এই চরম যুদ্ধটা বাঁধলেই নেতানিয়াহু তার পরিপূর্ণ, যে আমরা জানি যে 27 অক্টোবর যে নির্বাচনী ডেট দেওয়া হয়েছে, এটা অবৈতরণী অটোমেটিক্যালি পার পেয়ে যাবে। কারণ যুদ্ধকালীন সময় ওই সরকারকে সবাই প্রাধান্য দেয়। অভিজ্ঞতার আলোকে বলা হোক, দেশের নিরাপত্তার স্বার্থে বলা হোক, দেশের জাতিগত ঐক্যবদ্ধতা থেকে বলা হোক, এই কারণেই নেতানিয়াহু এই যুদ্ধটাকে খুব স্ট্রংলি চাচ্ছে। কিন্তু এখানে যুদ্ধটা কতটুকু বাঁধবে, এটা হচ্ছে আমেরিকা এখন কিভাবে তাকে ডিলিংস করবে এটার উপর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমেরিকান বিভিন্ন সাংবাদিক বা আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিকরা বারবারই ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করছে যে নেতানিয়াহুকে সে সাপোর্ট করে কিনা। আগে যেমন ডোনাল্ড ট্রাম্প একেবারে অকাতরে বলে দিত যে সে নেতানিয়াহুকে সাপোর্ট করে, বাট এবার সে 4 বার বা 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে 4 বার তাকে প্রশ্ন করা হয়েছে। 4 বারই সে অ্যাভয়েড করেছে। এর আগেও কয়েকবার প্রশ্ন করা হয়েছে, সে টোটালি এটা অ্যাভয়েড করেছে। এবং এই প্রথম নেতানিয়াহুর যে বিরোধী দলীয় নেতা যারা, ইয়ার লাপিদ এবং নাফতালি বেনেট, তারা এই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করেছে যে সে যাতে কোনো পক্ষ অবলম্বন না করে। এবং তারা এটাও নিশ্চয়তা দিয়েছে যে আমাদের জনপ্রিয়তা আছে, আমরা এই জনপ্রিয়তায় নেতানিয়াহুকে হারাতে পারবো। কারণ নেতানিয়াহু একজন ব্যর্থ নেতা, সে ইরান হামলার ভুল তথ্য দিয়েছে, ইরান হামলা করে আমাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে, জাতিগতভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং সে আসলে দুর্নীতিপরায়ণ লোক এবং তার পক্ষে দেশের মানুষ তার পক্ষে নাই। এখন যে বিষয়টা নিয়ে আজকের হামলাটা শুরু হলো, যে ইসরায়েল সে একটা বাফার জোন করতে গিয়ে সেখানে সে হামলার তৈরি হয়েছে। এই বাফার জোনের ক্ষেত্রে আইডিএফ মিলিটারি একজন সাবেক কমান্ডার কর্নেল এরান, সে একটা তথ্য দিয়েছে যে বাফার জোন এই ইসরায়েলি জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ বাফার জোন আপনারা জানেন যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার নিরাপত্তা বলয়ের মধ্যে আনার জন্য সে গ্রেটার ইসরায়েলের যে ধারণা, এই ধারণাটাকে সে চারদিকে সৈন্য ছড়ায় দেয়, তার এখানে যাতে কোনো আক্রমণ না হয় সেই জন্য সে বাফার জোনটা তৈরি করে। কিন্তু বাফার জোন একটা ভুল তথ্য, হাজার হাজার সৈন্য সেখানে এঙ্গেজ রাখতে হয়। যখন তারা বাফার জোনটা তৈরি করে, এরিয়াটা বড় করে, তাদের সেনা সদস্য বাড়ায় দিতে হয়। আর সেই সুযোগে যখন তারা চুপচাপ থাকে, রাত্রেবেলা ঘুমাতে থাকে বা কোনো একটা অ্যাবসেন্ট মাইন্ডে থাকে, তখনই তাদের উপর গেরিলা হামলা হয়। এবং এই বাফার জোনটা কেন করে ইসরায়েলিরা, সেটা বলছে যে তারা সৈন্যদের মৃত্যুকে খুব ভয় পায় এবং সৈন্যদের মৃত্যু বাঁচাতে থেকে তারা দূরবর্তী এলাকায় একটা দখল রাখে, যাতে কোনো কিছু আসলে তারা পরবর্তীতে পাল্টা, আমরা দেখবেন যে কোনো ইসরায়েলি হামলা হলে তারা পাল্টা বিমান হামলা করে। স্থল অভিযান তারা খুব রেয়ার করে। এবং গাজায় যে স্থল অভিযান চালাইছে সেটা তারা অনেক শক্তি একসাথে নিয়ে, এবং সেই স্থল অভিযানে তাদের অনেক মৃত্যু হয়েছে আপনারা জানেন। তো সেই বাফার জোন যখন তারা করতে গিয়ে, এবং এই বাফার জোনে যখন তারা আপনি জানেন গাজায় যখন তারা স্থল অভিযান করে পারছিল না, তখন আবার তারা বিমান অ্যাটাক করে। এবং বিমান অ্যাটাকে যেহেতু দূরবর্তী অ্যাটাক, এগুলো এখানে নারী, শিশু, বৃদ্ধ মারা যায়, কোনো যোদ্ধা কিন্তু ওরকম মারা যায় নাই। যার কারণে কর্নেল সাহেব যেটা বলল যে এতে ইসরায়েলের শত্রুরা কিন্তু বেঁচে যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ মারা যাওয়ার কারণে সারা পৃথিবী থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, কিন্তু ইসরায়েলের শত্রু যারা, তারা সেফ হয়ে যাচ্ছে এবং তারা ইসরায়েলকে পরবর্তীতে ভয়ঙ্কর একটা ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে। এবং বাফার জোনটা যে একটা টোটালি বাকওয়াস তথ্য, এটা তারা প্রমাণ করার চেষ্টা করেছে। সর্বশেষ যে জিনিসটা তারা বলল যে এতে আমাদের যে দেশের অর্থনীতি, সেই অর্থনীতিটা পুরাটাই ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এবং এই হাজার হাজার লাখ লাখ সৈন্য যখন বাউন্ডারি পাহারা, লেবানন পাহারা দিচ্ছে, তারপরে ফিলিস্তিনের গাজা পাহারা দিচ্ছে, পশ্চিম তীর পাহারা দিচ্ছে, সিরিয়ার অংশ পাহারা দিচ্ছে, এতে তাদের লাখ লাখ লোক এই পাহারাদারির মধ্যে থাকতেছে।
তারা প্রায় 1000 দিন যুদ্ধের ময়দানে থেকে সবাই ক্লান্ত হয়ে গেছে। আপনি জানেন যে গাজার সাথে প্রায় 1000 দিন এই যুদ্ধ চলতেছে, সবাই খুবই ক্লান্ত একটা অবস্থার মধ্যে আছে। সব কিছু মিলিয়ে তাদের যে উৎপাদনকারী, তারা রিজার্ভ ফোর্স থেকে অর্থাৎ বিভিন্ন পেশাজীবী লোক এখন সেনাবাহিনীতে এঙ্গেজ করে ফেলছে, যার কারণে পুরো একটা যুদ্ধ অবস্থার মধ্যে দেশ বিরাজ করার কারণে তারা কিন্তু উৎপাদন আর আগের মতো সেই জায়গাটা নাই। তাদের জানেন কম্পিউটার, যেটা আমরা সফটওয়্যার উৎপাদন বলেন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছু একটা প্রায় অকেজো অবস্থার মধ্যে চলে যাচ্ছে। সব মিলিয়ে তারা এই যুদ্ধ, আমরা যেমন দেখি বাংলাদেশে একটা কারফিউ থাকলে আমাদের দেশে স্বাভাবিক উৎপাদন ব্যাহত, আর একটা যুদ্ধের মধ্যে তারা আছে। এই যুদ্ধের মধ্যে থাকার কারণে তাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। অভ্যন্তরীণ কোন্দল তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে ভাঙন তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, যা আসলে ওইভাবে প্রকাশিত তারা করছে না, তবে খুব দ্রুত এটা প্রকাশিত হবে।